সম্পাদক যারা রয়েছেন, পত্রিকার মালিক যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে। আমাদের যে পরিশ্রম হয় সে অনুযায়ী কিন্তু আমাদের সেই স্যালারি কিন্তু দেওয়া হয় না, এবং প্রধান উপদেষ্টার বেশ সচিব যদি থাকেন তাহলে এটি বলতাম যে আমাদের প্রতি সপ্তাহে কিন্তু একদিন দেওয়া দেওয়া হয়। যেহেতু আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছি, আমার মনে হয় আমাদেরকে নিজেদেরকে তৈরি করার জন্য ন্যূনতম 2 দিন দেওয়া দেওয়া উচিত। তাহলে আমরা নিজেদের যে ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট তৈরি করে রাষ্ট্রের যে কাজ সেগুলো কিন্তু আমরা করতে পারবো। সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিজিটাল লাইনে যারা কাজ করি, বলা যাচ্ছে যে সারাটা দিন কিন্তু মাঠে থাকতে হয়। নিজেদের পরিবারের সময়, নিজেদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট করবো সেই সময়টা কিন্তু আমরা পাই না। সেই জায়গা থেকে পত্রিকার যারা মালিক রয়েছেন তারা এই বিষয়টি দেখবেন, এবং সম্পাদক যারা রয়েছেন তারা এই বিষয়টি দেখবেন। এক হচ্ছে আমাদের যে স্যালারি, সেই জায়গায় এই বিষয়টা একটু দেখবেন, এবং আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য আমরা যে একদিন সময় দেন, আমার মনে হয় 2 দিন সময় দেওয়াটা, তাহলে আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনাদের হাত ধরে এগিয়ে যাবে ডিজিটাল মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য নিরাজুদ্দিনকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রবিউল ইসলাম রাজুকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার সহকর্মী ভাই এবং বোনেরা, যারা 24-এর জুলাই অভ্যুত্থান খুব কাছ থেকে লক্ষ্য করেছেন, আমরা সেই সকল সংবাদ যোদ্ধারা কিন্তু আমরা এখানে মিলিত হয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, খুব সংক্ষিপ্ত আকারে 2-3 কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা যদি শুরুর দিকে তাকাই, যখন কোটা মুভমেন্ট শুরু হয়, এখন যেটি জুলাই মুভমেন্ট রূপ নিয়েছে, সেই একই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমরা যারা বিভিন্ন হাউজের মাল্টিমিডিয়া রিপোর্টাররা ছিলাম, আমরা তারা নিরলস ভাবে কাজ করে গিয়েছি। দিন রাত একাকার করে আমরা সংবাদের পিছনে ছুটেছি। আমরা দেখেছিলাম 1 জুলাই থেকে শুরু করে 14 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা জড়ো হতেন। হলপাড়া হয়ে, রাজু ভাস্কর্য হয়ে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে বসে থাকতেন। পর্যায়ক্রমে সেগুলো বিভিন্ন রূপে আন্দোলনের রূপ নেয়। আমরা সবশেষ 14 জুলাই এবং 15 জুলাই রাতে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু আমরা যে কোটা মুভমেন্ট ছিল সেটা কিন্তু জুলাই মুভমেন্টের রূপ নিয়েছিল, এবং সে সকল ঘটনা সাক্ষী কিন্তু আমরা নিজেরা হয়েছি। আমরা দেখেছিলাম ধীরে ধীরে কোটা মুভমেন্ট কিন্তু জুলাই মুভমেন্টের রূপ নিচ্ছিল। সংঘাত সহিংসতা বাড়ছিল, রক্তপাত হচ্ছিল, গ্রেফতার হচ্ছিল, আটক হচ্ছিল, এবং ঢাকা ছেড়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেই সময় কিন্তু আমরা যারা মাল্টিমিডিয়া রিপোর্টাররা ছিলাম, আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু যখন 5ই আগস্ট সরকার পতন হয়, নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেন, সেই সময় থেকে কিন্তু আমরা যারা মাল্টিমিডিয়া কাজ করেছিলাম তাদের সঙ্গে, বা এই যে ভূমিকা শীর্ষক আলোচনাগুলো আজকে হচ্ছে, এটি আরো আগে হওয়ার দরকার ছিল। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের 5 জন সহকর্মী ভাই শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কোনো টেবিলে আলোচনা দেখতে পাই না। এখানে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় নেতৃবৃন্দগণ রয়েছেন। আমি শুধু এই যে আমরা মোবাইল দিয়ে যারা কাজ করেছিলাম জুলাই আন্দোলনে, আমি 2টা উদাহরণ দেব, বেশি দিব না। সেটি হচ্ছে যখন ঢাকা কলেজের শিক্ষার্থী ফায়াজ, তাকে যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ হত্যা মামলায় আটক করা হয়। তাকে কয়েকদিন জীবিত রাখার পর পুলিশ তাকে মহানগর দায়রা তোলা হয়। সেখানে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমি ব্যক্তিগতভাবে, আমি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার, আমি সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে ফুটেজটা সংগ্রহ করি এবং অফিসে খুব দ্রুত পাঠাই।
পাঠানোর পর এই ফুটেজ যখন 7 দিনের রিমান্ড দেখা গেল শিক্ষার্থী এটি এত পরিমাণে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, মুহূর্তে ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি গণমাধ্যমে। পরবর্তীতে এক আইনজীবী সেই প্রতিবেদনটি হাইকোর্টে রিট করেন। রিটের ফলে পরের দিন আবারও জজ কোর্ট তার রিমান্ড স্থগিত করে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান। আমি আরেকটি কথা বলবো, 3 আগস্ট, দুঃখিত 2 বা 1 আগস্ট হবে, সেটি হচ্ছে নুরুল হক নূর, তাকে জজ কোর্টে তোলা হয়েছিল। বৃষ্টি হচ্ছিল, গণমাধ্যম সংখ্যা খুব কম ছিল, তাকে লিফটে তোলা হচ্ছিল, তার ওয়াইফ সঙ্গে ছিল, তার বাবা সঙ্গে ছিল, তার হাতে হাত করা পরানো। তাকে আমি বললাম যে নূর ভাই, দেশের এই পরিস্থিতি আপনি কি মেসেজ দিবেন? উনি আমাকে বলেন যে সরকার 90% পড়ে গেছে, 10% ধাক্কা দেন। এটি প্রথম আমি নিউজ শিরোনাম কোট করে, এবং সেই শিরোনামের পরে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা অনলাইন, প্রত্যেকটা পত্রিকা সেই কোট শিরোনাম করে নতুন এক বিস্ফোরণ ঘটায়। জাস্ট আমি এইটুকুই বলছি যে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা মাল্টিমিডিয়া কাজ করেছি, আমাদের ভূমিকা বলে শেষ করা যাবে না। যদিও আগে পরে আমরা যারা এই গণমাধ্যমগুলোতে আছি, মাল্টিমিডিয়াতে, সেই সব ভাবে কিন্তু আমাদের সঙ্গে বসা হয়নি। যাই হোক, অনেক আলোচক রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ নজরুল ইসলাম রাজুকে। এ পর্যায়ে সবার প্রতি অনুরোধ, আমরা সবাইকে একটু ছোট ছোট কথা শুনতে চাই, সবাই 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন কার্যনির্বাহী সদস্য 1 মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন HM মাহি, তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমি কালবেলায় কাজ করি। জুলাই অভ্যুত্থানে অন্যান্য মাল্টিমিডিয়া রিপোর্টারদের সাথে আমারও থাকার সুযোগ হয়েছে। সে অভিজ্ঞতা বলার একটা প্ল্যান ছিল। তো আমাদের এই আজকের এই প্রোগ্রামটা খুবই স্বল্প সময়ে, যার জন্য বিস্তারিত না বলতে পারলে আমি শর্ট করে আমাদের যে আমরা যে ভূমিকা পালন করছি সেটি একটু তুলে ধরতে চাই। কারণ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় তাদের যে ভূমিকা ছিল, বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা ছিল, তাদের যে ভূমিকা ছিল, সে ভূমিকা বা এই যে ক্রেডিট ভাগাভাগি নিয়ে বেশ সবাই সোচ্চার। কিন্তু আমাদের যে 5 জন ভাই মিডিয়া কর্মী, তারা যে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে এখন পর্যন্ত কার্যকরী কোনো ভূমিকা আমরা কোনো দিক থেকে আমরা দেখতে পাইনি। আমরা আশা করি আমরা যে রক্ত পানি করে মাঠে পরিশ্রম করি এবং তার ফলাফল অনেক ভিকটিম অনেক দিক থেকে পান, কিন্তু আমাদের যে রক্ত পানি, এটি আসলে কোনো দিক থেকে কেউ ক্রেডিট, আমরা তো আসলে ক্রেডিট চাই না, আমরা যে মূল্যায়ন সেটি চাই। আসলে এখানে অনেকেই রয়েছেন, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে আমাদের যে যেটুকু পাওনা, সেটুকু যদি আমাদের অধিকারটুকু আমরা বুঝে পাই, তাহলে হয়তো আমাদের যে কাজের যে ধরন, সেটা আসলে আরো বেশি অনুপ্রাণিত আমরা হব। বিশেষ করে আমি যে 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখ থেকে একবারে 5 আগস্ট পর্যন্ত আমার নিরলস মাঠে থাকার সুযোগ হয়েছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো হয়তো বন্ধ হয়ে গিয়েছে একটা সময় শাটডাউনের কারণে, কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ হয়নি। যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের কাজ কিন্তু বন্ধ ছিল এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে অব্যাহত ছিল না। কিন্তু আমরা দিন রাত কিন্তু পরিশ্রম করে মাঠে ছিলাম এবং আমাদের পরিশ্রমটা আসলে যারা এখানে রয়েছেন তারাও বলতে পারবেন। সময় আসলে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আরো যারা আলোচক রয়েছেন তারা বলবেন। আজকে মূলত আমাদের বিশেষ প্রোগ্রাম সেটি হলো যে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি রয়েছে, সেটি আসলে দায়িত্ব হস্তান্তরের প্রোগ্রাম। শেষ পর্যন্ত সবাই থাকবেন এবং আমাদের কথা শেষ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ HM মাহিনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আব্দুল্লাহ নোমান, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক, তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকে জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে ভূমিকা শীর্ষক আলোচনা আজকের অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে যারা রয়েছেন প্রত্যেককে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যে স্বল্প সময় দেওয়া হয়েছে এই স্বল্প সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে ভূমিকা আমরা রেখেছি মিডিয়ায় এবং মিডিয়ার বাইরে যতটুকু রাখার চেষ্টা করেছি এটি আসলে স্বল্প সময় বলে শেষ করার মতো না। শুধু এটুকুই বলবো, আমরা এই গণঅভ্যুত্থানের যে তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরেছি, ঠিক টেলিভিশন থেকে শুরু করে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, চাইলে তুলতে পারতো না। আমরা মাঠে থেকে কি করেছি, যে ঘটনা এই এক দফা থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনাকে অনেক সময় হাউজের অনুমতি নিয়ে কখনো আমরা নিজেরা সবকিছু প্রস্তুত করে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। শুধু এই না, এর বাইরে যেগুলো আমরা গণমাধ্যমে দিতে পারিনি, আমি পার্সোনালি আমার সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলনের শুরু থেকে আমি লিখেছিলাম পিছবেলা রাজপথ রক্তে লাল, এভাবে নিশ্চুপ আর কত কাল, অনেক লেখা লিখেছি। এবং যে ঘটনাগুলো গণঅভ্যুত্থানের সময় যখন 19 জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, গণহত্যা চালানো হয় এই যে রাজধানী জুড়ে, সেই ঘটনা যখন কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যখন আমরা প্রচার করতে পারি নাই, তখন যখন ইন্টারনেট ফিরে এসেছে তখনই কিন্তু আমরা এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তথ্য চিত্র আমাদের সোশ্যাল মিডিয়া আমরা তুলে ধরেছি, মানুষের কাছে জানানোর চেষ্টা করেছিলাম যে আসলে কিরকম গণহত্যা হয়েছিল, কিরকম ম্যাসাকার করা হয়েছিল। শুধু এইটা না, এর বাইরে যারা এই আন্দোলনকারী ছিল তাদের প্রত্যক্ষভাবে ইনফরমেশন বা তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা বড় একটা ভূমিকা পালন করেছি। আমার এখানে মনে আছে যে মোসাদ্দেক ইবনে আলী এবং রাফি সহ আরো বেশ কয়েকজনকে পল্টন থেকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছিল। যখন তাদেরকে টেনিসে গাড়িতে উঠানো হয় তখন আমি পুলিশকে জিজ্ঞেস করলাম তাদেরকে কোথায় নেওয়া হয়েছিল, বলেছিল আমরা জানি এখন শাহবাগ কিংবা রমনা। পরবর্তীতে আমরা দুইজন সাংবাদিক রমনা মডেল থানায় গিয়েছিলাম তাদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে আমরা তাদের কোনো তথ্য পাইনি। পরবর্তীতে জানতে পারি তাদেরকে এখান থেকে সরাসরি শাহবাগ থানার একটা গাড়ি তাদেরকে ডিবি অফিসে নিয়ে যায়। তো এই যে এই তথ্যগুলোর সাথে সাথে যারা আন্দোলনকারীদের যারা আছে তাদেরকে দেওয়া থেকে শুরু করে এবং 5 আগস্ট বিশেষ করে শাহবাগে যেখানে কোনো পিঁপড়া ঢোকার মতো জায়গা যখন ছিল না, তখন আমরা সেখানে সাংবাদিক হিসেবে প্রবেশ করার পর এই আন্দোলনের যারা আন্দোলনকে চালিয়েছিল তাদেরকে যে ইনফরমেশন দেওয়া, সেনাবাহিনীর অবস্থান কোথায়, পুলিশের অবস্থান কোথায়, পুলিশের ভূমিকা কি ছিল, এই যে তথ্যগুলো দেওয়া থেকে শুরু করে আমরা যেই ভূমিকাটা রেখেছিলাম এইটি কোথাও কোনোভাবেই আসি। তো আমরা আসলে আমাদের ভূমিকার কোনো কৃতিত্ব চাচ্ছি না। আমরা যে গণঅভ্যুত্থান দেখেছি, যে একটি গণহত্যা দেখেছি, এটি সম্পর্কে জনগণের কাছে যে তথ্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্যগুলো ধরতে পেরেছি এবং জনগণকে যে এক হওয়ার ক্ষেত্রে যে বড় ভূমিকা রাখতে পেরেছি, এটি আমরা আমাদের বড় কৃতিত্ব বলে মনে করছি। এবং আগামী দিনে আমরা এই যে একটি কল্যাণমুখী রাষ্ট্র যেটি আমরা চাচ্ছি সকলের, সেই রাষ্ট্রই ঘটানোক এইটি আমরা দাবি করবো। এবং আজকের আয়োজন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যারা আয়োজন করেছেন এবং যারা আজকে এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ রহমানকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিককে। উপস্থিত সম্মানিত সুধী এবং সামনে উপস্থিত আমার সম্মানিত কলিগ যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই যে জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা শীর্ষক যে আলোচনা সভা, সেখানে আমাকে কথা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের শুরুর আগে যেদিন আসলে 2024-এর যে 5 জুন যেদিন আসলে হাইকোর্টের রায় বাতিল করে দেওয়া হয়েছিল যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ছিল সেই কোটা যে পুনর্বহাল করা করে যে রায় দিয়েছিল, এবং সেদিন সারাদিন আসলে আমি হাইকোর্ট চত্বরের দিকে ছিলাম এবং এই রায়টা ঘোষণার পরপরই আমি মানে আসলে বুঝতেছিলাম যে এই যে রায়টা দিয়েছে এই রায়ের প্রতিবাদে আসলে শিক্ষার্থীরা আসলে কি বলবে। তবে সেই জায়গা থেকে খুঁজতে খুঁজতে আমার সাথে তখন ছিলেন আমার কলিগ এবং আমার ইউনিভার্সিটির জুনিয়র নোমান আমার সাথে ছিলেন, আমার বাইকের পিছনে দুজনে একসাথে সেদিন ঘুরেছি এবং আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে বিতর্কের মধ্যে যে আমরা আক্তার হোসেনকে সেদিন কল করেছিলাম এবং আক্তার হোসেন সেদিন আমাদেরকে রিসিভ করে
ঠিক শান্তিনগরে জায়গায় আমাদের একটা জায়গায় সময় দেন এবং সেখানে আমরা দুপুরের পরপরই তার ইন্টারভিউ করি এবং তিনি সেখান থেকে আমাদেরকে জানান যে তারা সন্ধ্যাবেলায় একটা কর্মসূচি দেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কর্মসূচিটা 5 তারিখ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়। আসলে কোটা মুভমেন্টের 2024-এর যে কোটা মুভমেন্ট যেটি শুরু হয় কিন্তু 5 তারিখ এবং সেটার যে শুরু এবং 5 আগস্ট যে শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, সেই জুলাই এবং জুনের যে 5 তারিখ এবং 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা মুভমেন্টে যে মাল্টিমিডিয়া রিপোর্টাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং যে ভূমিকা পালন করেছেন যেটি অতুলনীয় এবং প্রশংসনীয় জায়গায় থাকে। আমি আরেকটা একটু ঘটনা একটু বলতে চাই। আমি ভোরের কাগজে কাজ করে আসছি এবং ভোরের কাগজে আপনারা জানেন মাল্টিমিডিয়া রিপোর্টার যারা কাজ করেছেন তারা কিন্তু খুবই চ্যালেঞ্জ নিয়ে আসলে কাজ করেছেন। সেখানে ভোরের কাগজের মতো একটি প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। যেদিন তাদের 9 দফা ঘোষণা করেন সেদিন কিন্তু ডিবি অফিসের প্রেসক্রিপশনে 8 দফা প্রত্যেক অফিসে কিন্তু হচ্ছিল। আমাদের অফিসে পত্রিকায় 8 দফা গেছে, আমি অনলাইনে কিন্তু 9 দফা সেদিন চালিয়েছিলাম। তো এইভাবে আসলে মাল্টিমিডিয়া রিপোর্টাররা কিন্তু ভূমিকা রেখেছে। তো সেই জায়গায় আমাদের মূল্যায়নের জায়গা আমরা চাই না সেভাবে, কিন্তু আমাদের যে সম্মানের জায়গা সেই সম্মানের জায়গা আপনারা দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। তো এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সবাইকে ধন্যবাদ আমার কথা বলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আবু বকর সিদ্দিককে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম অন্তু মুজাহিদ ভাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে আমি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদের কামনা করছি, পাশাপাশি যারা আহত হয়েছেন সেই আহতদের সুস্থতা কামনা করছি। বিশেষ করে শহীদ সাংবাদিক যে 5 জন শহীদ হয়েছেন সেই ভাইদের কথা আমরা বলছি। একই সাথে একটা বিষয় এখানে যারা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে দিয়ে সভাপতি সেক্রেটারি আশা করি প্রধান অতিথি আসবে, তাদের সঙ্গে আলোচনা করবে, যাতে করে আমরা যারা মাল্টিমিডিয়া রিপোর্টার মাঝে ছিলাম তাদের অনেকেই কিন্তু আহত হয়েছিলেন এবং পরবর্তীতে একটা বিষয় বলতে পারি যারা আন্দোলন করেছে তারা কিন্তু সকালে যারা আন্দোলন করেছে তারা সন্ধ্যার পর থাকেনি, আবার রাতে যারা এসেছে তারা মানে যেহেতু একটা বেলা তারা করেছে, কিন্তু আমার মাল্টিমিডিয়া সাংবাদিক যারা মাঠে ছিলাম তারা কিন্তু 24 ঘন্টায় আন্দোলনের সাথে ছিল, তারা মাঠে ছিল 24 ঘন্টায়। এর মধ্যে যারা আহত হয়েছে আমি নেতৃবৃন্দকে বলবো তারা যাতে একটা সুষ্ঠু তালিকা তৈরি করে, যাতে করে এবং আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যে যারা বিভিন্নভাবে ট্রমায় ভুগছে, যারা অসুস্থ হয়েছে তাদের যাতে সুস্থভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা করা যায় সেই ব্যাপারটা সংশ্লিষ্টরা একটু দেখবেন। পাশাপাশি আরেকটা বিষয় বলি, আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে মাঠে কিন্তু একটু খুবই ছোট করে দেখা হয়, খাটো করে দেখা হয়। সেই বিষয়টা এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এখানে এসেছেন শহীদ ভাই, তাদের বলবো যাতে করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সহ বিভিন্ন যেই ঊর্ধ্বতন সাংবাদিক সংগঠনগুলো আছে সেখানে যাতে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টা দাবি রেখে আমাদের অনেক কথা আছে অন্য কোনো প্ল্যাটফর্মে হয়তো আবারও বলবো, সময় স্বল্পতার কারণে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অন্তু মুজাহিদ ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ ভাই। রহমতুল্লাহ ভাই আছেন কিনা? আচ্ছা, সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন আমাদের সহসভাপতি মিরাজুল ইসলাম ভাই। মিরাজুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করছি।
মিরাজুল ইসলাম ভাই আমাদের সবাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জি ভাই একটু অসুস্থতা ফিল করছেন, এজন্য বক্তব্য রাখছেন। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের আলোচনা সভার অতিথি শহীদুল ইসলাম ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাদিক কায়েম, অন্যতম সংগঠক জুলাই অভ্যুত্থান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবিনা বিনতে আহমেদ, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক এবং উপদেষ্টা দৈনিক জনকণ্ঠ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়নাল আবেদিন শিশির ভাই, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসরাফিল ফারাজি ভাই, সিনিয়র রিপোর্টার দৈনিক জনকণ্ঠ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আক্তার আলী ভাই, যিনি আমাদের নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, এবং চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার। সবাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকের আগত সবার অবগতির জন্য জানানো যাচ্ছি, আমাদের আরো বেশ কিছু সদস্য ছিল, তাদের বক্তব্য শুনতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের অতিথিদেরও বেশ কিছু তারা রয়েছে। আমরা এ পর্যায়ে অতিথিদের বক্তব্যে যাচ্ছি। প্রথমেই আমাদের মাঝে বক্তব্য রাখছেন মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বক্তব্য রাখছেন মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শীর্ষ আলোচনা সভায় উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য উপস্থিতি, আপনাদের সকলকে জানাই বিপুল অভিনন্দন। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমাদের যে জাতীয় ন্যাশনাল মিডিয়াগুলো ছিল, ম্যাক্সিমাম মিডিয়াগুলো ছিল করাপ্টেড। তারা আমাদের যে বার্তাগুলো ছিল, অধিকাংশ বার্তাগুলো জনসাধারণের মাঝে পৌঁছানোর ক্ষেত্রে নানা ধরনের কারসাজি করেছিল। আপনারা জানেন আমাদের পক্ষ থেকে 9 দফা দাবি যখন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াতে পাঠানো হয়েছিল, তখন ন্যাশনাল টিভি চ্যানেলগুলো আমাদের 9 দফা কিন্তু তখন ছাপায়নি। কিন্তু তখন আমাদের দাবিগুলো ছাপানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজকের এই উপস্থিত মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আপনারা জানেন 29শে জুলাই আমাকে পল্টন থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করার পরে আমাকে প্রায় একদিনের মতো গুম করে রাখা হয়েছিল। আমি ওখানে যাওয়ার পরে দেখি আরো অনেক আন্দোলনকারী এখানে ঘুম আছে। পরবর্তীতে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এর ক্ষেত্রে সব থেকে বড় নিয়ামক ভূমিকা পালন করেছিল মাল্টিমিডিয়া জার্নালিস্ট ভাইয়েরা। তারা গ্রেফতারের সময় তাৎক্ষণিক ভিডিও এবং ছবি ফুটেজগুলো যদি মিডিয়াতে না দিত, অনলাইনে সরবরাহ না করতো, তাহলে কারো আমার পরিবার থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল টিভি থেকে, তার সন্ধান দেয় নাই। শুধুমাত্র এই ভিডিও ফুটেজ থাকার কারণে তারা আমাকে গুম করে রাখতে পারে নাই। সুতরাং আপনাদের কাছে শুধু আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ নয়, পুরো জাতি আপনাদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে বাংলাদেশ 2024 সালে এসে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্ত হয়েছে। আপনাদের বলিষ্ঠ ভূমিকা ছিল বলেই 15 জুলাই ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আন্দোলনকারী
নিরীহ শিক্ষার্থীদের উপর যখন হামলা করে রক্তাক্ত করা হয়েছিল, তখন সেই রক্তমাখা ছবিগুলো, সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আপনারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ভাইরা। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করছি। এরই সাথে ব্যক্ত করছি বাংলাদেশের যে সামনের লড়াই রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, শাহবাগের বিরুদ্ধে লড়াই, মব জাস্টিসের বিরুদ্ধে লড়াই, অপশাসনের বিরুদ্ধে লড়াই, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই, ছিনতাইয়ের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে অতীতের মতো আরো বেশি বলিষ্ঠভাবে ভূমিকা পালন করে বাংলাদেশকে সকলের জন্য একটা নিরাপদ, সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ দেশ গঠনের ক্ষেত্রে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে লড়াই করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। টিভি থেকে তার সন্ধান দেয় নাই, শুধুমাত্র ধন্যবাদ সন্দীপ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনতে চাই মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন 2025-26 নির্বাচনে যিনি নির্বাচন কমিশনের ভূমিকায় ছিলেন আমাদের আক্তার হাবিব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ অপরাহ্ন। আজকের এই সুন্দর মহতী উদ্যোগ আয়োজন করার জন্য মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের গণমাধ্যমের যে পথযাত্রা, এই পথযাত্রায় মাল্টিমিডিয়া যে একটি নতুন যুগের সূচনা করেছে, আজকের এই প্রোগ্রামটি দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কত সুন্দর করে এই যে আপনাদের যে নতুন কমিটির হস্তান্তর কিংবা পথ চলা হতে যাচ্ছে, এবং তার আগে আপনারা যে একটি নির্বাচন করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সেই ক্ষেত্রে আপনারা সকলেই সহযোগিতা করেছেন। সুতরাং আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আগামী দিনে যে পথ চলা গণমাধ্যম, অর্থাৎ আমরা যে বলছি যে যুগে এখন আমাদের যে গণমাধ্যমের যে অবস্থা দাঁড়িয়েছে, এখন কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেটেড হতে হয়। অর্থাৎ একটা সময় যখন ছিল যে দৈনিক পত্রিকা একদিন প্রকাশ হলে ঢাকার বাইরে পেতে আরো একদিন সময় লাগতো, এরপরে টেলিভিশন এসেছে, রেডিও এসেছে, যুক্ত হয়েছে, অর্থাৎ নানান ধারা যুক্ত হয়েছে। আমার মনে হচ্ছে যে সাংবাদিকতায় সবচেয়ে নতুন ধারা হচ্ছে এই মাল্টিমিডিয়া। একটা সময় ছিল আপনারা যারা মাঠে কাজ করতে যান, আমরা যখন কিছু কাজ করেছি তখন অনেকের মধ্যে একটি নাক শিটকানো ভাব ছিল যে এই মোবাইল, এই নানান ধরনের আসলে ছোট করে দেখা, কিন্তু এই ছোট ছোট কিশোর, এই ছোট ছোট তরুণরাই কিন্তু আমরা দেখছি কি বিপ্লব সাধন করেছে। এটি রাষ্ট্রীয়ভাবে যেমন হয়েছে তেমনি গণমাধ্যমে হয়েছে, অর্থাৎ রাজনীতি, রাষ্ট্রের যে পরিচালনার সাথে গণমাধ্যমের কিন্তু একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখেছি যে গত এই যে জুলাই অভ্যুত্থানেও যে সমসাথী, অর্থাৎ এককভাবে যদি কোনো প্ল্যাটফর্মের কোনো ভূমিকা থেকে থাকে সেটি হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স, মাল্টিমিডিয়া সাংবাদিক। অর্থাৎ এককভাবে আমরা যারা মেইন স্ট্রিমের জার্নালিজম করি অথবা টেলিভিশন বলি, পত্রিকা বলি, তাদের রাষ্ট্রের নানান খরচ কিংবা নানান বিধিনিষেধের কারণে সবাই হয়তো আন্তরিকভাবে যতটুকু করার কথা ছিল, যতটুকু ইচ্ছা ছিল ততটুকু তারা ভূমিকা রাখতে পারেনি। কিন্তু আমরা দেখেছি যে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা মাঠে থেকে একদম দিন রাত 24 ঘন্টা, অর্থাৎ ছোট ছোট বিষয়গুলিতেও তারা লাইভে এসেছে, দেখিয়েছে। তার চেয়ে কি বড় বিষয় না, আমি নিজেও আমরা যখন কাজ করেছি এই জুলাই অভ্যুত্থানের সময় গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি যে মাল্টিমিডিয়ার যে বিষয়টা, যখন আমাদের দেশে ইন্টারনেটের ক্র্যাকডাউন ছিল, অর্থাৎ ইন্টারনেট ছিল না, তখন কিন্তু ভূমিকা যে আসলে মাল্টিমিডিয়ার কাজ থাকে আমরা অনেকের সঙ্গে দেখেছি। বিশেষ করে মাঠ পর্যায়ে আমরা টেলিভিশনেও যারা কাজ করি, আমরা কিন্তু আসলে সংবাদ লাইভ প্রচার করতে পারি না, আমরা অ্যাজ লাইভ করে নানান ভাবে করেছি স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু আমি আমার এই মাল্টিমিডিয়া ভাইদেরকে দেখেছি যে তারা সমস্ত বাধা, সমস্ত ভয় ভীতি কিংবা যে ঝুঁকি নিয়ে তারা মাঠে ছিল। অর্থাৎ পত্রিকা চলেনি, ইন্টারনেট বন্ধ ছিল, ফেসবুক চলেনি, কিছু চলেনি, কিন্তু আমার এই মাল্টিমিডিয়া সাংবাদিক ভাইরা মাঠে ছিল। আর কেন ছিল? আমি সেই জন্য যারা আজকে যারা নতুন বাংলাদেশে কথা বলছেন, যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদেরকে বলবো যে এই ভাইদেরকে আপনারা ছোট করে দেখবেন না। এই ভাইদেরকে অবশ্যই তাদের যে যথাযথ মর্যাদা, তাদের যে গুরুত্ব, সেটা আপনাদেরকে দিতে হবে এবং দিবেন, আমি সেটাই আশা করি।
কারণ একজন সংবাদকর্মীর পাশাপাশি সংবাদকর্মী থেকেও বড়, অর্থাৎ তার এক একজন যোদ্ধা মাঠ পর্যায়ে যে একজন কর্মী, অর্থাৎ একটা মানুষ অবশ্যই সে তার বিবেকের তাড়নায় হোক, সে তার আদর্শিক কারণে হোক, সে রাজপথে এসেছে, কিন্তু এই সাংবাদিকরা কিন্তু তাদেরকে ছেড়ে যায়নি। কারণ আমার এই মোসাদ্দিক ভাই একটু আগে বলে গেছেন, কিংবা আরো কয়েকজন বক্তা বলেছেন যে এই মাল্টিমিডিয়া রিপোর্টার কারণে অনেকেই কিন্তু গুম থেকে বেঁচে গেছে, অনেক জায়গায় কিন্তু পুলিশ চাইলেও মানে নির্বিচারে গ্রেফতার কিংবা লাঠি চার্জ করা সেটা অনেকাংশে কমেছে। এই ভূমিকা সামনেও থাকবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আরো ভূমিকা রাখবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে সাংবাদিকদের মধ্যে যে ধরনের বিভাজন রয়েছে সেটিও থাকবে। বিভাজন বলতে অর্থাৎ যে মাল্টিমিডিয়া সাংবাদিকরা আরো সামনে এগিয়ে আসবে এবং তাদের কাজের পাশাপাশি তারা যে কাজ করছে সেই কাজে তাদের কোয়ালিটির আরো উন্নতি হবে এবং সেই জন্য রাষ্ট্র পদক্ষেপ নেবে, আমি সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইএস সিনিয়র রিপোর্টার আক্তার হাবিব ভাইকে। সুপ্রিয় সুধী, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আজকের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসরাফিল ফারাজি। বক্তব্য রাখছেন ইসরাফিল ফারাজি। মাল্টিমিডিয়ার সাংবাদিক যারা জুলাইয়ের আন্দোলনে মাঠে ছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকে মাঠে ছিলেন এবং অনেকে অফিসে ছিলেন, এবং আজকে আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সামনে বসে আছেন, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই এই মাল্টিমিডিয়া সাংবাদিকদের বিষয়ে যদি বলতে চাই, দীর্ঘ সময়ে আমরা যদি আগস্টের প্রথম দিকের কথা বলি, জুলাইয়ের প্রথম দিকের কথা বলি, জুলাইয়ের 5-6 তারিখ থেকে মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেই কার্যক্রম সেটা মূলত আন্দোলন কেন্দ্রিক শুরু হয়। তার আগ মুহূর্তে তারা যে কাজটা করেছিলেন, অফিস থেকে যে অ্যাসাইনমেন্টগুলো তাদেরকে দেওয়া হতো সেই কাজগুলো তারা নিয়মিত একই সময় জুলাইয়ের বিপ্লবের সময় যে সমস্যাটা আমরা দেখতে পেয়েছিলাম, মাল্টিমিডিয়া সাংবাদিকদের অফিস থেকে যে আন্দোলনের ইভেন্টগুলো ছিল তার কোনোটাই তাদেরকে কাভারেজ যেন না দেওয়া হয় সে জন্য পরামর্শ দেওয়া হতো এবং নোট দেওয়া হতো, এবং তাদের যে গ্রুপের চ্যাটগুলো ছিল সেগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। তো আজকে এখানে অনেক মাল্টিমিডিয়া সাংবাদিকের ইনচার্জ এখানে আছেন আমি মনে করি, যারা লিডগুলো তারাও ছিলেন এবং আন্দোলনের সময় অনেকেই তাদেরকে বাধা দিয়েছিলেন। সেই বাধা উপেক্ষা করে মাল্টিমিডিয়া সাংবাদিকের সাথে প্রথমে আমরা বসি সম্ভবত জুলাইয়ের 14 বা 15 তারিখের সময়। এখানে সাদিক কাইম ভাই আছেন, মুসাদ্দিক আছেন, সেই সময় তাদেরকে আসলে আমরা চিন্তা সেভাবে তাদেরকে চিনতাম না। তো 5 তারিখের পরে জানতে পারি তাদের রাজনৈতিক পরিচয় হোক বা যেটাই হোক। তো মুসাদ্দিক ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভালো একটি প্ল্যাটফর্মে আছেন, এবং আমাদের সাদিক কাইম ভাই যে আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে আমরা দেখেছি প্রত্যক্ষভাবে। সে আমাদের সাথে প্রায় 4 থেকে 5 বার জুলাই এবং আগস্টের শেষ সময় যখন আন্দোলন খুবই ভয়াবহ অবস্থা, কেউ বাসা থেকে বের হতে পারছে না, সেই মুহূর্তে আমরা একসাথে বসে আমরা আলোচনা করি। তো সেই সময় যে কাজগুলো ছিল, যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কোনো তথ্য আদান প্রদান কোথাও কোনো কিছু হচ্ছিল না, তো আমরা যে পরিকল্পনা করেছিলাম, আমরা মূলত চেয়েছিলাম যে আন্দোলনটা সফলভাবে হোক। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের সাংবাদিক ভাইদের হত্যা করা হয়েছিল, আমাদের ছাত্র ভাইদের হত্যা করা হয়েছিল, আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছিল, সেই যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার আমরা একটা শেষ দেখতে চেয়েছিলাম। তো সেই শেষ দেখতে চাওয়ার প্রেক্ষাপট থেকেই মাল্টিমিডিয়া সাংবাদিকদের যে প্ল্যাটফর্ম এখন এমআরএ আছে, সে সময় এমআরএ ছিল কিন্তু সে সময় তারা অ্যাক্টিভ ছিলেন না। তো এখন তাদেরকে অ্যাক্টিভ না থাকার কারণে যেটা হয়েছিল, আমরা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, তখন আমরা সবাইকে ডাকি যেন হচ্ছে কারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে। আর যেহেতু আমরা সবাই সাংবাদিক ছিলাম, আমাদের অ্যাক্সেস ছিল, আমাদের যাতায়াত এবং সবকিছু আমাদের জন্য সহজ ছিল। তো সাংবাদিকরা যে কাজটা করেছিল, তখন আমরা যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড থেকে শুরু করে একদম উত্তরা পর্যন্ত একদিকে, একই সাথে আমাদের আমিন বাজার থেকে শুরু করে আমাদের কেরানীগঞ্জ পর্যন্ত সবগুলো জায়গাতে আমরা কাজ করেছিলাম, যে আমাদের যেহেতু আমাদের ঢাকায় সাংবাদিক আছে, আমরা ঢাকার বাইরে কিভাবে কাজ করতে পারি সেই কাজটা নিয়ে আমরা মূলত বেশ কয়েকবার পরিকল্পনা করি। তো তাদের যে ভূমিকা ছিল আমরা দেখেছি, প্রত্যেকটা স্পটে আমরা 2-3 করে সাংবাদিক মাল্টিমিডিয়া সাংবাদিক তারা ছিল, এবং অফিসের অ্যাসাইনমেন্ট বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণ, যেন হচ্ছে কি আমাদের কোনো লাইভ দরকার নেই, কভারেজ দরকার নেই। কিন্তু যেটা হয়েছে, তারা মাঠে ছিল, মাঠে থাকার কারণে যে ফুটেজ এবং যে ছবি
সবকিছু আমাদের কাছে সংগ্রহ ছিল। আমাদের মুসাদ্দেক একটা কথা বলেছে কিছুক্ষণ আগে, সে হয়তো গুম হয়ে যেত বা তার অস্তিত্বে খুঁজে পাওয়া যেত না। মাল্টিমিডিয়া সাংবাদিকদের সেই সময়কার যে ছবিগুলো, যে ফুটেজগুলো, সেগুলো এখনো আমাদের কাছে সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ। তো সেগুলো আমরা এখনো দেখছি, সেগুলো পর্যবেক্ষণ করছি। তো মাল্টিমিডিয়া সাংবাদিকদের পাশে যারা ছিলেন, থাকবেন ভবিষ্যতে, তাদের যে ইস্যুটা না বললেই নয়। মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে কিছু বৈষম্য আমরা সবসময় দেখে আসছি। আমি মাল্টিমিডিয়া সাংবাদিক না, কিন্তু যেটা আমি ফিল করি, তাদের যে বৈষম্যটা, তাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নে বলি বা ডিআরইউতে বলি, বিশেষ করে ডিআরইউতে তাদের সদস্যপদ দেওয়া হয় না। তারা 5 বছর 7 বছর সাংবাদিকতা করছে, অথচ তাদের কোনো সদস্যপদ দিচ্ছে না। একটাই পরিচয়, তারা মাল্টিমিডিয়া সাংবাদিক, তাদের পরিচয়, তাদের সদস্যপদ দেওয়া হবে না। তো এটা আসলে হইতে পারে না। আমি শহীদ ভাই এখানে আছেন, তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমি চাই একটা আলোচনা নিয়ে আসা হোক, ডিআরইউ ডিউজে প্লাস ক্লাব কেন্দ্রিক একসাথে বসে কিভাবে তাদের সদস্যপদটা দেওয়া যায় সেই ব্যবস্থাটা আপনি করবেন। একই সাথে যে তাদের বসার কোনো জায়গা এখন পর্যন্ত আমি জানি তাদের নাই, তো তাদের একটা স্থায়ী অফিসের ব্যবস্থা যদি করা যায়। এখানে আমি আবারও শহীদ ভাইকে অনুরোধ করবো, আসলে সে আসলে এখন আমাদের প্রতিনিধি, এখানে সাংবাদিকদের অভিভাবক হিসেবে আছেন, যেভাবে হোক তাদের একটা অফিসের ব্যবস্থা করে দেওয়া। এবং সর্বশেষ আমরা যে পরিস্থিতিটি এখন দেখতে পাচ্ছি, মাল্টিমিডিয়া সাংবাদিকদের 5 আগস্টের আগের যে ভূমিকা এবং পরবর্তী যে ভূমিকা, তো কিছু জেলা থেকে এবং ইউনিয়ন পর্যায় থেকে দেখছি কিছু ছাত্রলীগ, যুবলীগ নেতা এখন এসে ঢাকায় মাল্টিমিডিয়া সাংবাদিক হচ্ছেন। তো তাদের ছবি, তাদের ফুটেজ, তাদের সকল তথ্য আমাদের কাছে আছে। তো আমরা ছবিও অনুরোধ করবো, কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না। সাংবাদিকদের কাজ সাংবাদিকদের করতে দেন। আপনারা সাংবাদিকদের সাথে ছবি তুলে সেগুলো আবার ব্যবহার করছেন সাংবাদিক পরিচয় দিয়ে, সেটা খুবই নিন্দনীয় কাজ। সেটা আমরা খুব সহজে মেনে নিব ইনশাআল্লাহ। তো আরেকটি যে বিষয় হচ্ছে, 5 তারিখের পরে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, আমরা কিছু মাল্টিমিডিয়া অফিস থেকে সাংবাদিকদের যে জিনিসগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গতকাল শাহবাগে লাকি আসার পরে যে অবস্থাটা তৈরি হয়েছে, সব মিডিয়া ছিল না। আমরা দেখতে পেরেছি অধিকাংশ এখানকার সাংবাদিক ভাইরা ছিলেন না, কিছু হাতে গোনা কয়েকজন সাংবাদিক সেখানে ছিলেন। একই সাথে যুবলীগ, ছাত্রলীগ হঠাৎ করে মশাল মিছিল নিয়ে বের হয়, সেখানে দেখি আমাদের 2-1 ভাই গিয়ে ফুটেজ করে লাগতে। তো তারা তথ্যগুলো কিভাবে পান, কোত্থেকে পান, এই সময়টা এখন আমাদের বের করতে হবে। ফেস্টিভালের সেই সময় সেটা পার হয়ে গেছে, 24 হয়েছে। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে সকলে একসাথে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। এখানে ফেস্টিভালের কোনো স্থান নেই। ইনশাআল্লাহ আমরা সেটা সেভাবে চেষ্টা করব ঠিক রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ইসলামিক ফারাজি ভাইকে। আমাদের বেশ কিছু দাবি দেওয়া যদিও ছিল, সেগুলো ইতিমধ্যেই কিছু চলে এসেছে এবং ইতিমধ্যেই মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাপ্তরিক কাজের সহযোগিতার জন্য ইসলামিক ফারাজি ভাই মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে একটি কম্পিউটার সেট, পিসি সেট উপহার দিয়েছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক এবং দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ। বক্তব্য রাখছেন সাবরিনা বিনতে আহমেদ। ধন্যবাদ মাল্টিমিডিয়া রিপোর্টার্স এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দকে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্সদের, মাল্টিমিডিয়া সাংবাদিকদের যে ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে। আমরা যেটা জানি যে একটি দেশের দর্পণ হচ্ছে সাংবাদিকরা। প্রধান চালিকা শক্তি দেশের সার্বভৌম, দেশের স্বাধীনতা সাংবাদিকদের মাধ্যমেই তুলে ধরা হয়। সাংবাদিকদের মাধ্যমেই হচ্ছে এটা আমাদের সামনে রক্ষা হয়, জনগণের সার্বভৌম রক্ষা হয় সাংবাদিকদের মাধ্যমে। তো আমাদের যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এটা 17 বছর ধরে চললেও এটা চূড়ান্ত রূপ নিয়েছে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে। এখানে আমরা দেখি যে আমাদের নতুন যেসব আধুনিক যেসব বিপ্লব, আধুনিক যেসব উন্নয়ন, এইসব ক্ষেত্রে কিন্তু মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
মাল্টিমিডিয়ার সাংবাদিকদের অবদান যদি না থাকতো তাহলে হয়তো 36 দিনের এই আন্দোলন আমাদের 6 মাসেও শেষ হতো কিনা আমরা জানি না। এখানে উপস্থিত আছেন সবাই, অনেক গুণীজন আছেন, জ্ঞানীজন আছেন। যেখানে আমি সামান্য একটু কথা বলবো যে জুলাই 2024-এর জুলাই আন্দোলন এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা, আমাদের দেশের অনেক বড় একটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি প্রথমেই স্মরণ করবো হচ্ছে আমাদের 30 লক্ষ মহান মুক্তিযুদ্ধের কথা, যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং 5 লক্ষ নারী যারা চরম নির্যাতনের শিকার হয়েছেন বিভিন্নভাবে। জুলাই গণ অভ্যুত্থান, যেখানে মাল্টিমিডিয়া সাংবাদিকদের অসাধারণ ভূমিকা ছিল। মাল্টিমিডিয়া সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমরা যেসব ঘটনা ঘটছিল তাদের লাইভ, তাদের বিভিন্ন ধরনের চিত্র ধারণ করে আমাদের ফেসবুকে, বিভিন্ন টুইটার, যেসব প্ল্যাটফর্মগুলো আছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, এখানে আমরা কিন্তু সব দেখেছি যে এখান থেকে আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকার মূল দেশের যে প্রধান চালিকা শক্তি তাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করেছে, সাংবাদিকদের, গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তখন এই সত্য প্রচারের দায়িত্ব আগে তুলে নেয় মাল্টিমিডিয়া সাংবাদিকরা। মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্যই কিন্তু আমরা আজকে এমন একটা স্বাধীন দেশ পেয়েছি। 17 বছরের পরাজয়ে যেই দেশ ছিল লিপ্ত, যেখানে আমরা একটা সত্য কথা বলতে পারিনি, নিজেদের যেসব প্রাপ্য অধিকার সেগুলো থেকে বঞ্চিত হয়েছি। মাল্টিমিডিয়ার সাংবাদিকদের আমি আরো অনেক যেসব বিষয়গুলো আসলে এত অল্প সময় এত বড় বিষয় আসলে আলোচনা করা যাবে না, তাদের ভূমিকা আসলেই অনস্বীকার্য। যখন মূলধারার সাংবাদিকদের বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার করা হচ্ছিল সরকার দ্বারা, ফ্যাসিস্ট সরকার দ্বারা, তখন মাল্টিমিডিয়া সাংবাদিকরা গুলির সামনে থেকে গুলি বর্ষণ হচ্ছিল, তাদেরকে নির্যাতন করা হচ্ছিল, তাদেরকে নিপীড়ন করা হচ্ছিল। সেই সময় তারা এই চরম একটা দায়িত্ব জাতির সামনে তুলে ধরার জন্য চরম একটা কঠিন দায়িত্ব তুলে নিয়েছিল তাদের ঘাড়ে। যেখানে আমরা দেখেছি যখন ওয়াসিমকে গুলিবিদ্ধ করা হয়, যখন শহীদ মুগ্ধ পানি চাই, এখন ওটা হচ্ছে আমাদের জাতীয় একটা স্লোগানে পরিণত হয়েছে। এবং যেখানে আমরা দেখেছি যে ছোট শিশু হেলিকপ্টার দেখতে গেছে, তাকে গুলি বর্ষণ করা হয়েছে। এসব কিছু কিন্তু মাল্টিমিডিয়া সাংবাদিকদেরই অবদান। তো আমি যেটা বলবো যে সত্য কখনো চাপা থাকে না। ফ্যাসিস্ট সরকার যদি সত্যকে চেপে রাখতে চেয়েছিল, সেই সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের এখনকার যেসব মাল্টিমিডিয়া সাংবাদিক তাদের অবদানের জন্য। আমি সবশেষে বলবো যে মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য আমরা সবাই আরো সক্রিয় হই, আরো কিছু উদ্যোগ গ্রহণ করি। এখানে যারা আছেন বিজ্ঞ জ্ঞানী গুণীজন এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি তাদেরকে একটি কথাই বলবো যে আপনারা মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রতি আরো কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দেন, তাদেরকে সব জায়গায় প্রবেশের দ্বার খুলে দেন এবং তাদের প্রতি আপনারা আরো অনেক ধরনের দায়িত্ব পালন করবেন। আশা করি এখনো অনেক অতিথিরা আছেন, সবাই আমরা তাদের কথা শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু শুভকামনা। ধন্যবাদ সাবরিনুর বিতে আহমেদকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, যিনি জুলাই আন্দোলনে বেশ কয়েকবার গুরুতর আহত হয়েছিলেন, বাংলা নিউজের লিড মজর রহমতুল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুরু করছি জুলাই আন্দোলনে নিহত শহীদদেরকে, তাদের রক্তের বিনিময়ে আজকে নতুন একটি বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, মহান রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। সেই সাথে আহত যোদ্ধা যারা জুলাই বিপ্লবে আহত
করছি আমাদের 5 জন শহীদ সাংবাদিক ভাইদের, যারা এই জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যেটি হয়েছে, সেখানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের কি ভূমিকা ছিল সেটি আমরা অনেকের কাছ থেকে শুনেছি এবং অনেকে অনেক ধরনের স্মৃতিচারণ করেছেন জুলাই আন্দোলনের তাদের ভূমিকাটি। আমি বরাবরই একটি আক্ষেপের বিষয় দেখেছি যে মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের পরও মিডিয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, চোখে পড়ি। এমনকি আমাদের এই বিপ্লবে যাদের ভূমিকা ছিল, সম্মুখ সারির থেকে যারা যে সকল গণমাধ্যম কর্মীরা মিডিয়া কাভারেজ করেছে, তাদের সম্মানজনক কোনো ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বা রাষ্ট্রীয় ব্যবস্থাও হয়নি। শুধু তাই নয়, যারা এই বিশেষ করে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন বা যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের পক্ষ থেকে একটা কৃতজ্ঞতার বাণীও কিন্তু আমরা শুনতে পাইনি। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখের বিষয়। সেই সাথে আমরা অনুরোধ করবো, আজকে আমাদের এখানে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আছেন এবং জাতীয় নাগরিক পার্টির যুব সদস্য সচিব রয়েছেন জননেত্রী হিসেবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে স্বীকৃতির প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে আপনাদের পক্ষ থেকে সেই দাবিটা তুলে ধরবে। সেই সাথে আমাদের প্রত্যেকটি মাল্টিমিডিয়া রিপোর্টার যাদের প্রফেশনালি, যারা বিভিন্ন মেনস্ট্রিম গণমাধ্যমে আছেন, তাদের সাংবাদিক ইউনিয়নে সদস্য পদ যাদের সহজ প্রক্রিয়ায় হয়, সেটিও আমরা আমাদের সম্মানিত সভাপতির কাছে আমরা সে আবেদন করবো। সবশেষ সকলের সুস্থতা কামনা করে আজকে এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সফল সাধারণ সম্পাদক। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন গঠনের পর আমাদের সিনিয়র 2-3 জনের মধ্যে তিনি অন্যতম, যার মাধ্যমেই এই সংগঠনটি তৈরির যিনি ছিলেন তিনি অন্যতম ছিলেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক সাধারণ সম্পাদক, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেন ভাইকে। আসলে আমি এসেছিলাম এখানে নিউজ কভারেজের জন্য, আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার সবচেয়ে আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করে, তার থেকে বড় কথা আজকে এই পরিবেশটা আমার জন্য খুবই আনন্দের, কারণ এই সংগঠনের পেছনে আমাদের কিছুটা শ্রম আছে। তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগার একটি বিষয় যে এই সংগঠনের ব্যানারে একটি প্রোগ্রাম হচ্ছে। এই জন্য সংগঠনের বর্তমান যারা আছেন কমিটিতে, সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন দায়িত্বে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে। সেই সাথে যারা অতিথি আছেন আজকের এই অনুষ্ঠানে, প্রত্যেককে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের এই ভূমিকা ছিল, সেটি আসলে বলার অপেক্ষায় রাখে না। আপনারা জানেন যে সময়টা টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, কি অবস্থার ভিতর দিয়ে গিয়েছে বিগত 16টি বছর। কথা বলার স্বাধীনতা, সংবাদ প্রকাশের স্বাধীনতা, সেটি বলতে গেলে একদমই ছিল না বললেই চলে। সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন, অর্থাৎ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে, যে সময় টেলিভিশনগুলো কথা বলতে পারছিল না, যে সময় পত্রিকাগুলো অনেক তথ্যই আসলে সামনে উপস্থাপন বা সামনে প্রকাশ করতে পারছিল না, ঠিক সেই সময় কিন্তু আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টাররা, অর্থাৎ মজুর রিপোর্টাররা, তারা তাদের হাতে অস্ত্র, একটি মোবাইল ফোন আর একটি ট্রাইপড দিয়ে, সেটি কিন্তু বন্দুকের গুলির সামনে, অর্থাৎ বুলেটের সামনে
এই একটি মোবাইল ফোন এবং একটি ট্রাইপড এবং একটি বোম অস্ত্র হিসেবে কাজে লাগাতে পেরেছিল মাল্টিমিডিয়া রিপোর্টার, এবং সেই জন্যই এই জুলাই গণ অভ্যুত্থান অনেকাংশে সফলতার মুখ দেখেছিল বলে আমি মনে করি। সেই জন্য এই আন্দোলনে বলতে গেলে আসলে একটি মুখ্য ভূমিকা রেখেছিল সাংবাদিকদের মধ্য থেকে মাল্টিমিডিয়া রিপোর্টাররা। সেই জন্য আমরা তাদেরকে অভিবাদন জানাই, এবং এই জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে সামনের দিনগুলো যেন আমরা আমাদের সাংবাদিক হিসেবে আমরা যেন আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি, যে দেশ ও জাতির কাছে যে আমাদের যে দায়বদ্ধতা আছে সেই জায়গাটিতে লক্ষ্য করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। সেই সাথে সাথে মাল্টিমিডিয়া রিপোর্টার্স শুধু নয়, সাংবাদিকরা যারা মাঠে কাজ করি, প্রত্যেকের এই কাজের যে স্বাধীনতা এখন তৈরি হয়েছে, আমরা এখন বিগত দিনে যে সময়টা আমরা কথা বলতে পারতাম না, লিখতে পারতাম না, সেই সময়টা চলে গিয়েছে। আমরা আশা করব এই সময়টা যেন, এই পরিবেশটা যেন বজায় থাকে সামনে। আমাদের রিপোর্টার, আমাদের সাংবাদিকরা যেন তাদের কাজগুলো একদম বলিষ্ঠভাবে যেন করতে পারে। দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মাল্টিমিডিয়া রিপোর্টাররা, ভবিষ্যতে যেন সেটি বজায় রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করব। তার আগে আরো একবার আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই সংগঠনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত যারা আছেন প্রত্যেককে এমন একটি সুন্দর আয়োজনের জন্য। সেই সাথে সাথে আমরা সাবেক যারা আছি প্রত্যেকেই যেন এই সংগঠনে ভূমিকা রাখতে পারে, এবং কারোর সাথে আসলে বৈরিতা নয়, সবাইকে সাথে নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেন ভাইকে। আমাদের এই সংগঠনটি শুরুর পিছনে তার অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং সংগঠক হিসেবে কাজ করেছেন সাদিক কায়েম ভাই। সাদিক কায়েম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত দিয়ে এটাও ধরো তো, হাত দিয়ে যতদূর নেওয়া যায়, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টার্সের ভূমিকা শীর্ষক আলোচনায় উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রেস সচিব শফিকুল আলম ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিশেষ করে সাহসী আমাদের 5 জন সহযোদ্ধা সাংবাদিক ভাইদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 16 বছরে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। বিশেষ করে আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াগুলোতে সাংবাদিকতা এবং